স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। আজ 12ই অক্টোবর 2025। আপনারা দেখছেন এটাই রিয়ালিটিতে মিডল ইস্ট মর্নিং নিউজ শো। আজকের এই শোতে আপনাদের যা যা দেখাবো: ডোনাল্ড ট্রাম্প বললেন বন্দীদের মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছে হামাস, যুদ্ধবিরতি বজায় থাকবে। হামাসের ঘোষণা, সোমবার থেকে শুরু হতে পারে বন্দি বিনিময়। এদিকে ইসরায়েলে আসছেন ট্রাম্প। ওদিকে তুরস্কের সেনাবাহিনী গাজার টাস্ক ফোর্সের যে কোনো দায়িত্ব নিতে প্রস্তুত। এছাড়াও গাজায় মৃত্যুপুরী হিসাবে কুখ্যাত জিএইচএফ গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন ভাঙার কাজ শুরু হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন গাজা পুনর্গঠন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিকে নূতন করে গড়ে তোলার মতোই বিশাল এক কাজ। আর জেনারেল ইসমাইল কানির হত্যার খবরে ইরানের প্রতিক্রিয়া এবং লেবাননে বড়সড় তোলপাড়, ইসরায়েলি গুপ্তচরদের করুণ পরিস্থিতি শুরু। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদন। প্রথমে গাজা এবং তার আশপাশের কিছু গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিন। গত কয়েক ঘন্টায় গাজায় অন্তত 135 জন ফিলিস্তিনের মৃতদেহ হাসপাতালে পৌঁছেছে। এই মানুষেরা কয়েকদিন আগে ইসরায়েলি হামলায় মারা গিয়েছিল, কিন্তু তখন তাদের কাছে পৌঁছানো সম্ভব ছিল না। এখন বোমা বর্ষণ থামার পর উদ্ধার কর্মীরা ভেঙে পড়া বিল্ডিংগুলোতে পৌঁছাতে পারছেন এবং ধ্বংসস্তূপ থেকে তাদের দেহ বের করে আনছেন। গতকাল যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েলি বিমান হামলায় গাজায় 19 জন নিহত হয়েছেন এবং একজন ব্যক্তি আঘাতে মারা গেছেন। দর্শক, এরকম মৃত্যুর খবর আরও কিছুদিন আসতে থাকবে, তাই এই খবরগুলোকে যদি কেউ বাড়িয়ে দেখানোর চেষ্টা করে তাহলে একটু থামবেন। কিছু প্রাণঘাতী হামলা হলেও সেটাকে আবার যুদ্ধ শুরু হয়েছে বলে ধরে নেবেন না। মনে রাখবেন, সোশ্যাল মিডিয়া এখন অনেক আনসোশ্যাল লোকে ভরে গিয়েছে। এর মধ্যেই আপনাদের আরেকটি খবর দিই। গ্লোবাল স্মুথ ফ্লোটিলার আরও 5 জন সদস্যকে ইসরায়েল 10 দিন পর হেফাজত থেকে মুক্তি দিয়েছে। এই মানুষগুলো সমুদ্রপথে গাজায় সাহায্য পৌঁছে দিতে গিয়েছিল। অন্যদিকে লেবাননের আল জারিয়া গ্রামে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়েছে, যেখানে একজনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের দাবি, সেখানে হিজবুল্লাহর অস্ত্রের ভাণ্ডারকে নিশানা করা হয়েছিল। দর্শক, এবার আসা যাক কিছু বড় খবরের দিকে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এখন মধ্যপ্রাচ্য সফরে আসছেন গাজা যুদ্ধবিরতি চুক্তির সাফল্য উদযাপন করতে। ট্রাম্প প্রথমে ইসরায়েলের সংসদ, যাকে নেসেট বলা হয়, সেখানে ভাষণ দেবেন এবং তারপর মিশরে আয়োজিত যুদ্ধবিরতি উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে অনেক আরব ও আন্তর্জাতিক নেতারা উপস্থিত থাকবেন। সেখানে উৎসব হবে যে আপনি কি এক অসাধারণ একটা যুদ্ধবিরতি করিয়েছেন, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। রওনা হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা বিশ্বাস করি এই যুদ্ধবিরতি বজায় থাকবে। আমরা দেখেছি যে হামাস এখন বন্দীদের মুক্তির প্রস্তুতি নিচ্ছে, যাদের আগামী সোমবারের মধ্যে ছেড়ে দেয়া হবে। ট্রাম্পের উপস্থিতিতে এই মুক্তি হবে, ছবি উঠবে, একটা বিরাট বড় ফ্রেম তৈরি হবে, আর ট্রাম্প সেটাকে সারা জীবনের জন্য সাজিয়ে রাখবেন। অন্যদিকে গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাস ইঙ্গিত দিয়েছে যে ইসরায়েলের সঙ্গে বন্দি বিনিময় একদিন পর, অর্থাৎ আগামীকাল সোমবার থেকে শুরু হতে পারে। একই কথা ট্রাম্পও বলেছেন এবং হামাসও তাই বলছে, অর্থাৎ দিনক্ষণ পাকা হয়ে গেছে। এই ব্যাপারে আজ রবিবার ছুটি থাকবে। চুক্তির শর্ত অনুযায়ী যে নথি জারি করা হয়েছে তাতে লেখা আছে যে হামাসকে ইসরায়েলের অনুমোদনের 72 ঘন্টার মধ্যে জীবিত বন্দীদের মুক্তি দিতে হবে। আর ইসরায়েলের মতে 48 জন ইসরায়েলি বন্দী এখনও গাজায় রয়েছেন, যাদের মধ্যে প্রায় 20 জন জীবিত। অন্যদিকে 11,000-এরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলের জেলে বন্দী, যেখানে তাদের অত্যাচার, অনাহার, অপমান এবং চিকিৎসার অভাব সহ্য করতে হয়। অনেকের তো জেলেই মৃত্যু হয়েছে। এদের মধ্যে আপাতত 2000-এর বেশি বন্দীকে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এবার আসুন গাজার টাস্ক ফোর্স ও তুরস্কের ভূমিকায়। দর্শক, তুরস্কের সেনাবাহিনী জানিয়েছে যে তারা গাজার টাস্ক ফোর্সের যে কোনো দায়িত্ব নিতে প্রস্তুত। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে তুর্কি ফৌজ গাজার টাস্ক ফোর্সের
ফোর্সকে দেওয়া যে কোনো দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণ তৈরি। আর আপনারা তো জানেন যে গাজার নিরাপত্তার জন্য এখন হামাসকে নয়, অন্য একটি টাস্ক ফোর্সকে নিয়োগ করা হবে, যাতে তুরস্ক সহ অনেক দেশের সেনারা থাকবে। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে তুরস্কের সেনারা আগেও বিশ্বের বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক মিশনের অংশ ছিল, যেখানে তাদের উদ্দেশ্য ছিল শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা, এবং তারা সেই কাজ ভালোভাবে করেছে। মুখপাত্র গাজায় যুদ্ধবিরতিতে সন্তোষ প্রকাশ করে বলেছেন যে এখন সবচেয়ে জরুরি হলো মানবিক সাহায্য এবং পুনর্গঠনের কাজ গাজায় অবিলম্বে শুরু করা। তিনি বলেন, আমরা আশা করি এই যুদ্ধবিরতি একটি স্থায়ী এবং ন্যায়ভিত্তিক শান্তির ভিত্তি স্থাপন করবে এবং অবশেষে দ্বিরাষ্ট্র সমাধানের পথ খুলে দেবে। এদিকে গাজায় যুদ্ধবিরতির পর GHF অর্থাৎ গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন এর নামে চলা মৃত্যুর ফাঁদ তার অবসান অবশেষে শুরু হয়েছে। যুদ্ধবিরতির পর গাজায় সেই কুখ্যাত সংস্থা GHFকে ভাঙার কাজ শুরু করে দেয়া হয়েছে, যাকে ক্ষুধা ও ত্রাণের নামে মৃত্যুর ফাঁদ বলা হচ্ছিল। আমেরিকা ও ইসরায়েলের সাহায্যে গাজার মানুষদের জন্য এই কেন্দ্রগুলো শুরু করা হয়েছিল। আর আপনারা জানেন এখানে কি হতো। জাতিসংঘের মতে 25শে মে 2025 থেকে 31শে জুলাই 2025 পর্যন্ত মাত্র এই 2 মাসের মধ্যে GHF কেন্দ্রগুলিতে কমপক্ষে 859 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আর এই সমস্ত মানুষ তখন মারা গিয়েছিলেন যখন তারা সাহায্য নিতে এই কেন্দ্রগুলোতে পৌঁছেছিল। সব মিলিয়ে GHF সাইটগুলোতে 2000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, অর্থাৎ গড়ে প্রতিদিন 26 জনের প্রাণ গেছে শুধুমাত্র সাহায্য, রুটি বা রেশন পাওয়ার চেষ্টায়, যার নজরদারি করছিল আমেরিকা ও ইসরায়েল। এখন এই যুদ্ধবিরতির সাথে সাথেই গাজায় এই মৃত্যুপুরীগুলোকে সরানোর কাজ শুরু হয়েছে, যাতে মানবিক সাহায্যের নামে আর কারো জীবন এভাবে সস্তা না হয়ে যায়। এদিকে গাজাকে নতুন করে গড়ে তোলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিকে আবার বসানোর মতো। দর্শক, এটি এমন এক মন্তব্য যা নিজে থেকেই অনেক কিছু বলে দেয়। গাজার ধ্বংসলীলা এতটাই গভীর যে এর পুনর্গঠনকে জাতিসংঘের প্রাক্তন মানবাধিকার বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যান্ড্রু গিলমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি পুনর্গঠনের মতোই বিশাল এক কাজ বলে বর্ণনা করেছেন। গিলমার বলছেন, এত বোমা এরকম একটি ছোট্ট এলাকায় এর আগে কখনো পড়েনি। যত বোমা গাজায় ফেলা হয়েছে, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটি হাসপাতাল, প্রত্যেকটি ক্লিনিক সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তিনি বলছেন যে প্রায় 5 কোটি টন ধ্বংসস্তূপ সরানো, পরিকাঠামো পুনর্নির্মাণ করা এবং গৃহহীন মানুষদের আশ্রয় দেওয়া এখন বিশ্বের সামনে সবচেয়ে বড় পরীক্ষা। গিলমার সতর্ক করে দিয়ে বলেছেন যে পরিকাঠামো তৈরির আগে মানবিক সাহায্য পৌঁছানো অপরিহার্য, কারণ যুদ্ধবিরতির পরেও পরিস্থিতি মানবতার জন্য লজ্জাজনক। তিনি বলেন, এতটাই অত্যাচার যে শিশুদের বাঁচিয়ে রাখার জন্য যে পিনাট বাটার বা চীনাবাদামের পেস্ট সেটাও গাজায় ঢুকতে দেওয়া হয়নি। এই চরম অত্যাচার খুবই লজ্জাজনক এবং দুঃখজনক। দর্শক, এখানে মনে রাখবেন, যুদ্ধ বন্ধ হয়েছে কিন্তু ডায়েরিগুলো খুলে গেছে, নোটবুক খুলে গেছে, সব নথিভুক্ত করা হবে, যা ইতিহাস হয়ে থাকবে। গাজার মানুষদের সাথে কি অত্যাচার হয়েছে, তাদের কি অপমান সহ্য করতে হয়েছে, কিভাবে তাদের কষ্ট দেয়া হয়েছে, কিভাবে তাদের অনাহারে রাখা হয়েছে এবং কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, এই সবই ইতিহাসে লেখা থাকবে। আর মনে রাখবেন, এখন এটাকে নাৎসি জার্মানির ইতিহাসের সমতুল্য হিসাবেই পড়া হবে। এবার তেহরানের একটি বড় খবর। ইরান কাসেম সোলেমানির পর IRGCর কুডস ফোর্সের প্রধান ইসমাইল কানির হত্যার খবরের বিষয়ে একটি বিবৃতি জারি করেছে। ইরান স্পষ্ট করে দিয়েছে যে ইসমাইল কানির মৃত্যুর খবরটি একটি সম্পূর্ণ মিথ্যা গুজব এবং এই গুজবের পিছনে রয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে যুক্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। দর্শক, কেন এই গুজব ছড়ানো হচ্ছে? কারণটা বেশ গুরুত্বপূর্ণ। ইসমাইল কানি নিজেই বলেছেন যে জায়নবাদী সরকার আমার মৃত্যুর ভুয়া খবর এই কারণেই ছড়াচ্ছে যাতে আমার বন্ধুরা চিন্তায় পড়ে আমাকে ফোন করে জিজ্ঞাসা করে, তুমি বেঁচে আছো না মারা গিয়েছো, কি হয়েছে, এটা কেমন খবর। তারা আমাকে ফোন করবে, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে।
আর এভাবেই ইসরায়েল আমার ঠিকানা জানতে পেরে যাবে, এটাই তাদের উদ্দেশ্য। ইরানের মিডিয়ায় এই বিবৃতি জারি করে তিনি বলেছেন যে জেনারেল কানি সম্পূর্ণ সুরক্ষিত এবং সুস্থ আছেন। দর্শক, আপনাদের মনে থাকবে এর আগেও জুন মাসে নিউ ইয়র্ক টাইমসে রিপোর্ট করেছিল যে ইসরায়েল ইরান 12 দিনের যুদ্ধের সময় কানি নিহত হয়েছেন, কিন্তু পরে প্রকাশিত ভিডিওতে তাকে জীবিত দেখা গিয়েছিল। কানি সেই ব্যক্তি যিনি 2020 সালে কাসেম সোলেমানির শাহাদাতের পর কুডস ফোর্সের দায়িত্ব নেন। এখন তিনি আবারও বলেছেন, আমি জীবিত আছি এবং শত্রুর প্রত্যেকটি চাল ব্যর্থ হবে। এদিকে লেবানন ইসরায়েলি গুপ্তচরদের আখড়ায় পরিণত হয়েছিল, আর এখন তাদের উপর শনির দশা নেমে এসেছে। বোমা বিস্ফোরণ এবং হত্যার ষড়যন্ত্রকারী গুপ্তচরদের ধরা হয়েছে। লেবাননের জেনারেল ডিরেক্টর অফ জেনারেল সিকিউরিটি একটি বড় সাফল্য পেয়েছে। এই সংস্থা ইসরায়েলের হয়ে কাজ করা একটি গুপ্তচর নেটওয়ার্কের মুখোশ খুলে দিয়েছে। এই নেটওয়ার্কটি লেবাননে বিস্ফোরণ ও হত্যার ষড়যন্ত্র করছিল। লেবানন সরকারের সরকারি বিবৃতি অনুযায়ী গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ইসরায়েল থেকে সরাসরি নির্দেশ নিয়ে ইসলামিক গ্রুপ পার্টির নেতা এবং অন্যান্য জাতীয় ব্যক্তিদের নিশানা করার প্রস্তুতি নিচ্ছিল। এর ফলে দেশের ভিতরে তোলপাড় শুরু হয়ে যেত। একজন অভিযুক্ত তো এটাও স্বীকার করেছে যে সে আগেও ইসলামিক গ্রুপের নেতাদের উপর হওয়া হামলায় অংশ নিয়েছিল, যেগুলোর পিছনে ইসরায়েলের হাত থাকার সন্দেহ আগে থেকেই ছিল। লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন যে এই বড় অপারেশনের সময় সেনাবাহিনী এবং গোয়েন্দা ইউনিট একসাথে অনেক এলাকায় ছাপা মেরেছে। ইসরায়েলের কয়েক ডজন গুপ্তচরকে ধরা হয়েছে, যাদের কাছ থেকে অনেক গাড়ি, যোগাযোগের ডিভাইস এবং গুপ্তচর বৃত্তির সরঞ্জাম উদ্ধার হয়েছে। আর এই অভিযানটি এমন সময় চালানো হলো যখন লেবানন ঠিক একদিন আগেই 32 জন ব্যক্তিকে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করেছিল, আর এখন 32 জনের পর আরও কয়েক ডজন ধরা পড়ল। তো দর্শক, আপাতত এই ছিল মধ্যপ্রাচ্যের বিশেষ কিছু খবর যা আপনাদের সামনে রাখলাম। এই